অনেক দিন আমি ডেসক্রিপটিভ রাইটিং বা জিকে ডেসক্রিপটিভ, এছাড়াও জিকের বিভিন্ন পার্ট যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এসব সব দিয়েছি ক্লাস। অনেক দিন ধরে ম্যাথ আনিনি, তা তোমাদের আমি দেখতে যাচ্ছি ম্যাথটা তোমাদের কীরকম লাগে বা ম্যাথ তোমরা কতটা ভালোবাসো। আমি তো সেটা জানি না, আমি ম্যাথের ক্লাসটাও আনতে চাইছি এবং ম্যাথের তোমাদের এইভাবে প্র্যাকটিস করাবো যে তোমরা 0 to হিরো হয়ে যাবে। 0 to হিরো, আবারও বলছি, ক্লাসটা স্কিপ করো না, পুরো ক্লাসটা দেখো। বেশিক্ষণে ক্লাস করাবো না, হ্যাঁ, চেষ্টা করব খুব ছোট ক্লাস রাখতে, কিন্তু খুব ইনফরমেশান দেওয়া, কীভাবে অঙ্ক করবে সেগুলো। আজকে প্রথম ম্যাথের ক্লাস, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি সবার যদি লাইক শেয়ার প্রচুর আসে, বুঝতে পারবো যে, বা সাবস্ক্রিপশান যদি প্রচুর আসে, সাবস্ক্রাইবার এবং লাইক যদি প্রচুর আসে, বুঝতে পারো তোমাদের ভালো লাগেছে, তাহলে পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে। আজকে বেশি না বলে শুরু করি। তবে ম্যাথ করার আগে আমাদের আগে নাম্বার সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার নাম্বার সম্বন্ধে কেন জানা দরকার? হ্যাঁ, ম্যাথ করবো, পার্সেন্টেজ করবো, হ্যাঁ, তারপরে অংশীদারি কারবার করব, হ্যাঁ, মিশ্রণ করব বা লাভ অ্যান্ড লস করবো, এতে নাম্বার সম্বন্ধে, হ্যাঁ, নাম্বার সম্বন্ধে জানতে হবে। তোমাদের বেসিক যখন একটা বাড়ি তৈরি হয়, তখন যদি তার ভিত ভালো না হয়, হ্যাঁ, তুমি একটা বাড়ি, ধরো কোনো একটা মিস্ত্রি কিন্তু বাড়ি তৈরি করে দিতেই পারে যেভাবে খুশি। ধরো নিচে বাড়ি তৈরি করতে নিচে টাইলিং দিতে হয়, হ্যাঁ, এগুলো জিনিস আছে। নিচে কেউ টাইলিং না দিয়ে বাড়ি করে ফেলতেই পারে, বাড়ি উঠে যাবে, 1তলা 2তলা উঠে যাবে। যেই তোমার 3তলা 4তলা যাবে, তখন ওই বাড়ি ধরে রাখতে পারবে না, বাড়ি পড়ে যাবে। তাই যদি যার ভিত ভালো থাকবে, তাকে কোথাও কেউ ফেলতে পারবে না। আজ ধরো ম্যাথের আস্তে আস্তে দেখছো, ম্যাথের কিন্তু আস্তে আস্তে মডিফাই হচ্ছে পরীক্ষায়। ম্যাথ কিন্তু একটু নর্মাল থেকে মডারেট থেকে হার্ডের দিকে যাবে। তার জন্য আমি পুরো আজকে নাম্বার সিস্টেম, তারপরে আস্তে 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 পরের চ্যাপ্টারগুলো আনবো। প্রথমে দেখো, আমাদের জানতে হবে ন্যাচারাল নাম্বার কাকে বলে। ন্যাচারাল নাম্বার 1 থেকে যত অবধি যাওয়া যায়, আবারও বলছি 1 থেকে যত অবধি যাওয়া যায়, ইনফিনিটি অবধি। এবার বলবে তাহলে 0 কি ন্যাচারাল নাম্বার না? না, 0 ন্যাচারাল নাম্বার না। 0 কেন ন্যাচারাল নাম্বার না, আমি এটাও বুঝিয়ে দিচ্ছি। ধরো, এর পেছনে অনেক যুক্তি আছে। 0 কেন ন্যাচারাল নাম্বার না? প্রথমত 0 হলো 0, তুমি যদি ধরো 0-র কিন্তু ভ্যালু আছে। ভ্যালু কখন আছে? যখন একটা ন্যাচারাল নাম্বারের পরে তখন কিন্তু ভ্যালু আছে। ধরো তুমি 0-1 লিখলে, তার ভ্যালু কত হলো 1, কিন্তু 1-0 লিখলে তার ভ্যালু হলো 10 হয়ে গেল। তাহলে 0-র ভ্যালু আছে, কিন্তু 0 কেন ন্যাচারাল নাম্বার না? সাধারণত ন্যাচারাল নাম্বার কাকে বলে? যেগুলো আমরা ন্যাচারালি ইউজ করি, এই জন্য ন্যাচারাল নাম্বার। যেগুলো ন্যাচারালি ইউজ করি, আমরা কি বলি যে আমাকে 2টো আপেল দিত, আমাকে বাজারে গেলে আমাকে 2 কিলো আলু দাও তো, আমাকে 3 কিলো পেঁয়াজ দাও তো। তুমি ধরো একটা দোকানে গেলে, দোকানে গিয়ে তুমি টমেটোর ওজন করলে যে আমাকে 2 কিলো টমেটো দিন তো। এবার তোমার টমেটোর ওজন করার আগে বলে টমেটোর দাম কত? বলো টমেটোর দাম বললো 15 টাকা, পাশের দোকানে 12 টাকা করে বিক্রি হচ্ছে। তুমি কি বলবে, না না আমাকে 0 কিলো টমেটো আমি নেবো, তোমার কাছ থেকে 0 কিলো টমেটো নেবো? হ্যাঁ বলবে, তুমি বলবে না না আমি টমেটো নেবো না। তাই 0-র কিন্তু ভ্যালু নেই, 0-র কিন্তু কোনো ন্যাচারাল ইউজ নেই। তুমি কি কোনো দোকানে বল, তখন বলে না আমি নেবো না আপনার দোকান থেকে। তুমি বলো আমি 0 কিলো টমেটো নেবো, পরে পাশের দোকানে গিয়ে বলছো আমাকে 2 কিলো টমেটো দাও, এরকম কখনো বলো না? তাহলে এর জন্যই 0-কে কিন্তু ন্যাচারাল নাম্বারে ইউজ করা হয় না। এতদিন ধরে তোমরা মুখস্থ করেছো 0 ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল। এবং আরও একটা মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। বলা হচ্ছে 1, 2, মানে এই নাম্বারগুলো যে 1, 2 থেকে পুরো 9 অবধি, এই নাম্বারগুলো অনেক আগে চলে এসছে, মানে এইগুলোর ইউজ অনেক আগে এসছে। কিন্তু যখন ধর কিছু নেই, ধরো কোনো একটা ধর বাড়িতে চিনি নেই বা আটা নেই, এইগুলো বোঝানোর জন্য তখন কিন্তু 0 অনেক পরে আসে, মানে ইনভেন্ট হয় বা আবিষ্কার হয়। এর জন্য 0-কে ন্যাচারাল নাম্বারে ধরা হয় না। তোমরা কিন্তু আমার ক্লাসটা দেখলে বুঝতে পারবে কতটা এফেক্টিভ তোমাদের ক্লাস। তোমরা এতদিন ন্যাচারাল নাম্বারটা মুখস্থ করে আসতে ভুলে যেতে অনেক কদিন পর, কিন্তু এবার আর ভুলবে না। আচ্ছা, এবার প্রাইম নাম্বার কাকে বলে দিই। দেখো, প্রাইম নাম্বার কি, বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে বুঝতে পারছো, মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা অথবা 1 দ্বারা বিভাজ্য হবে। মৌলিক সংখ্যা কি? সেই সংখ্যা অথবা 1 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এগুলো তোমরা বুঝতে পারছো কী হবে। যেমন ধরো কী হতে পারে, 3 হতে পারে, 303 আর 1 দ্বারা বিভাজ্য, 7 হতে পারে, 13 হতে পারে, 11 হতে পারে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, 2 কিন্তু মৌলিক সংখ্যা। বলছে 2 মৌলিক সংখ্যা, 2 যৌগিক সংখ্যা না? শোনো, 2 যৌগিক সংখ্যাও, 2 আবার মৌলিক সংখ্যাও। হ্যাঁ, 2 কেন মৌলিক সংখ্যা? 2 কিন্তু দেখো শুধু 2 বা 1 দ্বারা বিভাজ্য। যখনই তুমি দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে, তখনই তাকে মৌলিক সংখ্যা ধরে নিতে হবে, ঠিক আছে? মানে যখন সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য হচ্ছে,
বা তার ভাগ হচ্ছে, তখন কিন্তু মানে ফ্যাক্টর হচ্ছে, তখন কিন্তু তাকে মৌলিক সংখ্যা ধরা হয়। দুইয়ের যেহেতু দুটোই ফ্যাক্টর, একটা নিজে ইটসেলফ এবং 1, তাই কিন্তু 2কে আমরা মৌলিক সংখ্যা ধরতে হবেই। ঠিক আছে, ঠিক আছে। এইবার চলে আসি 2, এবার বুঝলে ব্যাপারটা। এইবার যেটা বললাম সবাই আমরা গুলিয়ে ফেলি, 2 তো তাহলে কম্পোজিট নাম্বার, 2 যেহেতু একটা মানে 2 যেহেতু মানে কি বলবো তোমার হলো 2 হলো জোড় সংখ্যা, যৌগিক না জোড় সংখ্যা, 2 আমরা জোড় সংখ্যা ভেবে ফেলি, 2 কিন্তু কম্পোজিট নাম্বার। সবাই গোলা সবার মানে বাচ্চা থেকে তুমি যে কোনো তুমি আশেপাশের যে কাউকে জিজ্ঞেস করে বলো 2 কী সংখ্যা, এবার তোমার বেশিরভাগ না মানে 90% লোক বলবে 2 হলো মানে কম্পোজিট নাম্বার বা যৌগিক নাম্বার। তারা সবাই ভুল। কেন? মৌলিক সংখ্যা বলে যে 1 অথবা ইটসেলফ দুটো ফ্যাক্টর থাকবে, 2-এর কিন্তু দুটোই ফ্যাক্টর। আর কম্পোজিট নাম্বার গিয়েছে যার 3টে ফ্যাক্টর থাকবে, 1 ইটসেলফ অ্যান্ড আদার নাম্বার, যার 3টে ফ্যাক্টর থাকবে সেই কিন্তু কম্পোজিট নাম্বার। 2 কিন্তু কখনোই কম্পোজিট নাম্বার না। তোমার 4 কম্পোজিট নাম্বার, চারের দেখো ফ্যাক্টর দেখো 1 4 2, 1 4 2, 3টে ফ্যাক্টর 4 6। এবার 6 দেখো 1 2 3 6, 4খানা, তাহলে এর 4খানা ফ্যাক্টর রয়েছে, তাহলে এইগুলো কিন্তু সব কম্পোজিট নাম্বার। 2 কিন্তু সবাই মনে রাখবে 2 কেন কম্পোজিট নাম্বার না, 2 কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরকম করে কেউ বোঝাবে না। তোমরা প্লিজ আমার ক্লাসটা দেখো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে, তোমরা আমার ক্লাসটা ভালোবাসছো এটা আমি বুঝতে পারবো। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। হ্যাঁ, এবার আসি, এটা আমি লিখিনি, এটা আমি লিখিনি দেখো। হ্যাঁ, প্রাইম টু ইচ আদারটা আমি লিখিনি। প্রাইম টু ইচ আদার মানে কি, যেই সংখ্যাগুলো হ্যাঁ মানে একে অপরের দ্বারা বিভাজ্য না, শুধু মানে তোকে বলবো একে অপরের, এটা উদাহরণ দিয়ে বোঝায়, এক মানে দুটো স্বাভাবিক সংখ্যা আছে যারা পরস্পরই মৌলিক। দুটো স্বাভাবিক সংখ্যা পরস্পরই মৌলিক মানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো, যেরকম 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, দেখো পরস্পর মৌলিক, এ দেখো কালি পড়বে, তুই মা কালি পড়ছে না কেন রে, কি হলো? হ্যাঁ পড়ছে। আচ্ছা 3 5, ঠিক আছে বুঝতে পারলে, আমি মুছে দিচ্ছি, ভালো করে লিখছি। দেখো 3 5 এরা পরস্পর মৌলিক। হ্যাঁ, 3 5 পরস্পর মৌলিক। আবার ধরো 7 13 এরা পরস্পর মৌলিক। দেখো দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, কিন্তু 4 আর 6 কি তোমার পরস্পর মৌলিক সংখ্যা না, এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, 2 দিয়ে ভাগ করলে 1 আর 3 আসছে। এই 1 আর 3 কিন্তু পারস্পরিক কম্পোজিট মানে পারস্পরিক মৌলিক সংখ্যা বা মানে প্রাইম নাম্বার, মানে ঠিক আছে, প্রাইম টু ইচ আদার বলে এটাকে। হ্যাঁ, এটা কিন্তু প্রাইম টু ইচ আদার, 1 আর 3, কিন্তু 4 আর 6 নয়। কেন? যখন মনে রাখবে, যখন দুটো সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, যেমন 4 আর 6 লিখলাম, এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে 2 3, এরা কিন্তু পারস্পরিক মৌলিক। হ্যাঁ, কিন্তু 4 আর 6 না, কিন্তু কেন? এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর 2 রয়েছে। এইগুলো কিন্তু পরবর্তীকালে লাগবে, মিসলেনিয়াসে ম্যাথ জিকে ডেসক্রিপটিভ এগুলো আসেই। এবং তোমাদের সিজিএল দিচ্ছ, সিজিএল তো বেসিক তো জানতেই হবে এগুলো। ঠিক আছে, আজকে বেসিক থেকে শুরু করেছি, 0 টু হিরো করবো তোমাদের, এর জন্য বেসিক থেকে শুরু করেছি। আচ্ছা পরেরটায় যাই, দাঁড়াও। আচ্ছা তোমাদের তো বলে দিলাম, হ্যাঁ প্রাইম টু ইচ আদার বলে দিলাম। এরপরে কি আছে দেখি, রেশনাল নাম্বার বা কী বলে রেশনাল নাম্বার, বা এটাকে কী বলে রেশনাল নাম্বার, বা হলো তোমার হলো এটা কী বলতে পারো তুমি, ধরো মূলদ সংখ্যা, বাংলায় বলে মূলদ সংখ্যা, মনে পড়েছে, বাংলায় বলে মূলদ সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ মূলদ সংখ্যা জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই। ধরো এখানে বলেছে যে সকল দশমিক আকারে আবৃত বা সসীম তারাই মূলদ, মানে সসীম হবে, দশমিক আকারও সসীম। আমি বুঝিয়েছি ব্যাপারটা। ধরো 3 দাঁড়াও 3/5, হ্যাঁ তুমি 3/5 ভাগ করছো, ধরো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে পয়েন্ট দিয়ে একটা 0 আনবে। এই ভাগগুলো আমি আস্তে আস্তে বোঝাবুঝি করে, যদি ভাগ বুঝতে অসুবিধা হয়, এখানে একটা পয়েন্ট দিয়ে 0 আনতে হয়, তাহলে 6 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এর দশমিকটা কিন্তু সসীম। হ্যাঁ, এবার যদি তুমি যদি এবার ধরো মনে করলে 16কে 3 দিয়ে ভাগ করো, এটা সসীম হয় কিনা দেখি, দাঁড়াও। দাঁড়া, যদি দেখো 16কে 3 দিয়ে ভাগ করলে 5 15 1, তাহলে 1-এর জন্য পয়েন্ট দিয়ে 10 আনবে, তাহলে 3। আবার ধরো 9 হলো,
আবার 1 আসবে, আবার 10 এর তিন 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 করে কিন্তু চলতে থাকবে। মানে এই পয়েন্টের ভাগটা মানে 5.3333 করে, এটা সসীম না, এটা অনেক দূর চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে? এইবার কি হচ্ছে, এটাও এটাও অনেক দূর চলে গেলেও, হ্যাঁ, এটাও যদি অনেক দূর চলে যায়, এখানে একটা জিনিস আছে, এটা আমি পরে বলছি তোমাদের। হ্যাঁ, এইটা একটু ভালো করে বুঝে না যে কী করে মূলদ সংখ্যা, যাকে বলে P/Q আকারে লেখা যায়। হ্যাঁ, এই 16/3 কিন্তু P/Q আকারে লেখা যায়, এটা কিন্তু মূলদ সংখ্যা, আমি একটু ভুল বললাম। হ্যাঁ, এই 16/3 P/Q আকারে লেখা যায়। কেন লেখা যায় বলছি, যখনই এরকম 5.3333 করে তখন কী হয়ে যায়, 5.3 বার হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারলে? যখন এটা বারবার রোটেট হচ্ছে, 3টা বারবার রোটেট, যখন এটা বার হচ্ছে, এটা কিন্তু যে মনে রাখবে মূলদ সংখ্যা মেন যদি P/Q আকারে লেখা যায়। কখনোই Q নট ইকুয়াল টু 0, এটা মনে রাখবে। এই যদি লেখা যায় তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা। যেরকম তোমার হলো 3/2 লেখা যাচ্ছে, 16/3ও লেখা যাচ্ছে। এই যেগুলো ভগ্নাংশের আকারে লেখা যাচ্ছে সবসময় রাখবে এটা মূলদ সংখ্যা। এবার তাহলে স্যার অমূলদ সংখ্যা আপনি তো বললেন একটুখানি। হ্যাঁ, অমূলদ সংখ্যাটা আমি বলে দিচ্ছি। ধরো তুমি √2কে তুমি ভগ্নাংশে লিখতে পারবে, কিন্তু √4কে তুমি লিখতে পারবে ভগ্নাংশে 2, মানে এটা কিন্তু মূলদ সংখ্যা। 2/1, দেখো এটা P/Q আকারে লিখে দিলাম। কিন্তু √2কে তুমি মানে ভগ্নাংশে লিখতে পারবে না। আবার ধরো আমি একটা লিখলাম 1. এই সংখ্যাটা থেকে কেউ লিখতে পারবে, এটা বলো মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যাটা আমাকে কমেন্টসে জানাবে। 1.2 আমি লিখছি মন থেকে, ধরো 1 2 1 1 2 1 1 2 3 1 1 2। হ্যাঁ, এইটাকে কি ভগ্নাংশ আমাকে যদি হয় তাহলে বলবে। এটা অবশ্যই অমূলদ সংখ্যা, বা যাকে বলে ইরেশনাল নাম্বার। হ্যাঁ, এইটা ভগ্নাংশে কিন্তু কখনোই লেখা যাবে না, ঠিক আছে? √3 ভগ্নাংশে লেখা যাবে না। পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, কিন্তু ভগ্নাংশে লেখা যায় না। এবার বলতে পারো যে 22/7, হ্যাঁ, পায়ের কাছাকাছি মানটা 22/7 যে মানটা, পায়ের মানটা প্রায় কাছাকাছি, তাই 22/7 দিয়ে আমরা করে ফেলি। কিন্তু পায়ের পুরোপুরি কিন্তু 22/7 যে মানটা সেটা হয় না, পায়ের অনেক বড় মান, ঠিক আছে? এটা কিন্তু ইরেশনাল নাম্বার। এবং তার সঙ্গে সঙ্গে এইটাও ইরেশনাল নাম্বার। এটা কি বলতে পারবে? হ্যাঁ, এইটাকে বলে, এটা পরে বলবো, এটা এখন বললে তোমরা গুলিয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা কি এর মতো দেখতে, আমি পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, মূলদ সংখ্যা ব্যাপারটা বুঝলে তোমরা, এখনই প্রথম দিন বলে দিলে ঘাবড়ে যাবে। মূলদ সংখ্যা জিনিসটা বুঝে গেলে, 1 মিনিট। হ্যাঁ, আমি দেখো এইখানে বলে দিচ্ছি যে, আচ্ছা, মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে। বলছে দেখো, যে কোনো দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ একটি মূলদ হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে। যদি যে কোনো মূলদ সংখ্যা তুমি নাও, তুমি যে কোনো মূলদ সংখ্যা যদি নাও, তার যদি যোগ ভাগ গুণ করো, যে কোনো দুটি মূলদ সংখ্যা সব কিন্তু মূলদ হবে, মানে রেশনাল না, মানে সবই ভগ্নাংশে লেখা যাবে। ধরো 3.2 প্লাস 2.3, এদের করলে দেখো আসে 6, এই 9, এর আছে 4, তাহলে 13/6, এটাও লেখা ভগ্নাংশে লেখা যাচ্ছে। এই যদি গুণ করো, আমি বুঝিয়ে দিচ্ছি, থাকো, গুণ করো 2/3 দিয়ে গুণ করো, চলো 6/6, তাহলে 1 হয়ে গেল, মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে, ব্যাপারটা বুঝতে পারলে, যদি গুণ করি বিয়োগ করি ভাগ করি যোগ করি সবই কিন্তু 3/2 আর 2/3কে বিয়োগ করছি, দুটোই মূলদ সংখ্যা। হ্যাঁ, 6 9 -4, ঠিক আছে, কী হলো 5/6, তাহলে এটা ভগ্নাংশের মূলদ সংখ্যা। ব্যাপারটা বুঝে গেলে। এইবার আসি আবার একটা জিনিস, দেখো, দুটো মূলদ সংখ্যার মধ্যে দুটো মূলদ সংখ্যা, মানে ধরো আমি দুটো মূলদ সংখ্যা 3/2 আর এটা লিখলাম 4/2, 4/2, ঠিক আছে, 4/2 লিখলাম, যাও। এদের মধ্যে কিন্তু অনেক মূলদ সংখ্যা থাকতে পারে। কি মূলদ সংখ্যা? দেখো 1.5 আছে আর 4/4 মানে 2 আছে। এদের মধ্যে কী কী মূলদ সংখ্যা হতে পারে বলে দিচ্ছি। যেটা ধরো 1.7 একটা মূলদ সংখ্যা, কী করে হবে? 17/10 একটা মূলদ সংখ্যা, এদের মাঝখানে পড়ছে। 1.6, 10/6, মানে এটাকে যদি কাটাকুটি করো তাহলে এটা হলো 8, এটা হলো 5, তাহলে সরি ভুল করলাম নাকি, 1.6, হ্যাঁ, 8/5 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? বুঝলে? 8/5 একটা মূলদ সংখ্যা, এইভাবে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা। এই 1.8 এটাও একটা মূলদ সংখ্যা, 18/10 করো, এটা যদি কাটো 9, এটাকে তাহলে 9/5ও একটা মূলদ সংখ্যা। 4/2 এর মধ্যে সব পড়ছে, ঠিক আছে? এইগুলো এরকম করে মূলদ সংখ্যা কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। এই রেশনাল নাম্বার বলে দিলাম একটু আগে, এ দেখো, ঠিক আছে, বুঝে গেল ব্যাপারটা, ইরেশনাল নাম্বার। এবার দেখো, দুটো অমূলদ সংখ্যার মধ্যে,
হ্যাঁ, অসংখ্য মূলদ অমূলদ, দুটো যদি অমূলদ সংখ্যা থাকে তার মধ্যে মূলদ সংখ্যা থাকতে পারে, অমূলদ সংখ্যা থাকতে পারে। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, এই পয়েন্টগুলো দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? এইবার তোমাদের যে ফ্যাক্টরগুলো আমি বোঝাবো, হ্যাঁ, যে ফ্যাক্টরগুলো আমি একটু বোঝাবো তার আগে আমি কিছু এতক্ষণ ধরে যাদের নিয়ে কথা বললাম, তাদের নিয়ে যদি একটু, আচ্ছা অঙ্কটা পরে করে আগে একটু বুঝিনি। ধরো তোমাকে দুটো সংখ্যার যোগফল দিয়েছে, দুটো সংখ্যার যোগফল এ এবং দুটো সংখ্যার বিয়োগফল বি। তাহলে দুটো সংখ্যা কত, সংখ্যা দুটি কত, এটার প্রয়োগ আছে, বলছি কোথায় প্রয়োগ আছে। সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি বের করতে গেলে যদি বৃহত্তর সংখ্যাটা বের করতে হয় তাহলে এদের যোগফল আর বিয়োগফলের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আর যদি ক্ষুদ্র সংখ্যা বের করতে বলে তাহলে এদের যোগফল আর বিয়োগফলের বিয়োগ করে, মনে রাখবে যখন বড় সংখ্যা বের করছে তখন যোগ করবে দুটোর, যখন ক্ষুদ্র সংখ্যা বের করছে তখন ভাগ করবে। ঠিক গুণের ক্ষেত্রে তাই, ধরো দুটো সংখ্যার গুণফলে দুটো সংখ্যার ভাগফল বি, ঠিক আছে? তাহলে বৃহত্তর সংখ্যা বের করতে গেলে দুটো সংখ্যার গুণফল আর ভাগফলের দুটোকে গুণ করে রুট করে দেবে, আর ছোটো সংখ্যা বের করতে দুটো সংখ্যা ভাগ করে রুট করে দেবে। এই সূত্রটা মনে রাখবে, যখন বড় সংখ্যা তখন দুজন যোগ করে ভাগ, যখন ছোটো সংখ্যা তখন দুজন বিয়োগ করে ভাগ। কোনটা বললাম, যদি যোগফল আর বিয়োগফল থাকে, যদি দুটো সংখ্যার যোগফল আর, এটা মনে রাখবে, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল থাকলে এই নিয়ম। আমি বুঝিয়ে দিচ্ছি, অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আর যদি গুণফল থাকে, দুটো সংখ্যার গুণফল এ আর তাদের ভাগফল বি হয়, তাহলে সংখ্যাগুলো কীরকম হবে আমি তো অবশ্যই বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই, আমি অঙ্ক দিয়ে বোঝাবো তোমাদের। হ্যাঁ, ধরো পরের পেজে যাই, দাঁড়াও, দেখো পরের পেজে দেখো দুটি সংখ্যার, একটু দাঁড়াও, আচ্ছা এবার দেখো বলছে দুটি সংখ্যার যোগফল 30, আচ্ছা দুটি সংখ্যার বিয়োগফল 18, দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল 18, তাহলে বড় সংখ্যাটি কত? বলেছি বড়, যখন এখানে যোগ বিয়োগ বলেছে তাহলে এখানে যোগ বিয়োগই করতে হবে, যেখানে যোগ বিয়োগ বলেছে যোগ বিয়োগই করতে হবে, যখন আমরা যোগ বিয়োগ বলে তখন যোগ বিয়োগ, তাহলে এখানে বড় সংখ্যা বলেছে, বড় সংখ্যা বের করতে গেলে যোগ করে দিতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, এদের যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে দেখো 48, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 24, তাহলে 24 হলো এদের বড় সংখ্যাটা। যদি ছোটো সংখ্যা বের করতে পারি তাহলে বিয়োগ করে দিতাম, ছোটো সংখ্যা বলে বিয়োগ করি, কিরকম করে বিয়োগ করতাম, 30 মাইনাস 18, তাহলে কত আসছে, 12 আসছে, 12কে 2 দিয়ে যদি ভাগ করি, ছোটো সংখ্যা বের করতে গেলে বিয়োগ করে দেবো, বড় সংখ্যা বের করতে গেলে যোগ করে দেবো, যখন এটা যোগ আর বিয়োগের থাকবে, হ্যাঁ তাহলে 6, তাহলে 24, একটা বড় সংখ্যা 24, ছোটো সংখ্যা 6। এই অঙ্কটা কখন তোমাদের কোথায় প্রয়োগ লাগবে, নদীর স্রোতের দিকে যখন যাচ্ছে তার গতিবেগ বেড়ে যাচ্ছে, বা তার গতিবেগ বেড়ে ঘন্টায় এত ঘন্টা লাগছে, নদীর বিপক্ষে যখন যাচ্ছে তার ঘন্টায় বলছে এত এত ইসে লাগছে, ধরো বলে দিল তার যখন যাচ্ছে তার 3 ঘন্টা লাগছে, আবার যখন নদীর এইদিকে যাচ্ছে বিপক্ষে যাচ্ছে তার হয়তো লাগছে 6 ঘন্টা, ঠিক আছে? এবার তোমার এই দূরত্ব তো ফিক্সড, এই দূরত্ব ফিক্সড, তুমি যখন এরকম করে, তাহলে এই দূরত্ব ধরো ফিক্সড, ধরো আমি ধরলাম দূরত্ব হলো 6 আর 3 আছে, ধরো আমি ধরলাম 18 দূরত্ব, ঠিক আছে? দূরত্ব 18 কিলোমিটার, স্রোতের অনুকূলে যেতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 18 কিলোমিটার, তাহলে যদি হয় তাহলে গতিবেগ এখানে 6, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দেয় গতিবেগ পাওয়া যায় এখানে 6, আর এখানে 18 আছে, 18/6 মানে 3, তাহলে এখানে তাহলে গতিবেগ 6, এখানে গতিবেগ 3, মানে এখানে এক্স মাইনাস ওয়াই, মানে যে তাদের বিয়োগফলটা 3 আর তাদের যোগফলটা 6, তাহলে এখানে কী করবে, তাহলে তোমাদেরকে আবার সেই এক্স ওয়াই যোগমোগ করে সহজে 3 যোগ 6 যোগ করে 9/3, যোগ যেহেতু যোগ আর বিয়োগের করলে 3 আর 6 যোগ করলে 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। এবার যদি বলে যে এটা তাহলে স্রোতের অনুকূল একটা বেরোলো বড় সংখ্যা, স্রোতের মানে তুমি যখন নদীর গতিবেগ, নদী না এটা নৌকার গতিবেগটা বেরিয়ে যাবে এরকম করে, আর আবার যদি 6 থেকে 3 বিয়োগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছিলো ধরো 1.5 হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে নদীর গতিবেগ। এইটা কিন্তু এখানে প্রয়োগ লাগে, এইটা বুঝে দিলে এরকম করে তোমরা আমাকে এটাও কমেন্টে উত্তর দেবে, এটাও কমেন্টে উত্তর দেবে। এবার দেখো যে দুটি সংখ্যা, এবার দেখো যখন যোগ বিয়োগ থাকবে তখন যোগ বিয়োগ করবে। এবার দেখো দুটি সংখ্যার গুণফল, আমি একটু বললাম গুণফল থাকলে কি করবে, দুটি সংখ্যার গুণফল এত ভাগফল এত, আমি বলছি গুণ থাকলে গুণই করবে, যখন বড় সংখ্যা বের করতে হবে তখন গুণই করবে। দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যার গুণফল ধরো এ, আরেকটা সংখ্যার গুণফল ধরো বি, দুটি সংখ্যার গুণফল ধরো এ, আরেকটা সংখ্যার গুণফল ধরো বি,
ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? এবং অঙ্কটা দেখে নি কী বলেছে দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা সরি, দুটি সংখ্যার গুণফল এ তাতে ভাগফল বি। এবার এদের মধ্যে কে বড় সেটা যদি বের করতে চাও, বড় বের করতে গেলে বললাম তাদের গুণ করে দেবে, যেহেতু এখানে গুণ ভাগের সম্পর্ক, গুণ করে রুট। যদি যদি এদের মধ্যে কে ছোট বের করতে চাও, তাহলে এ বাই বি কে করে রুট ওভার করে দেবে। অবশ্যই এ কে কিন্তু বড় হতে হবে, মানে এ কে বি এর থেকে বড় হতে হবে। যখন গুণ ভাগ থাকবে তখন গুণ করে রুট, ভাগ করে রুট। ঠিক আছে, এরকমই একটা অঙ্ক এখানে যেরকম দিয়েছে দেখো, একটা দিচ্ছে 28/28, গুণফল 28 আর 2, তাহলে 128 ইন্টু 2। বড় সংখ্যা বের করছি, রুট ওভার যদি করে দিই, দেখো এটা 64/2 ইন্টু 2, এটাকে যদি ভাগ করে 64 হয়, এটা 2 হয়। এই রুট ওভার 64 রুট ওভার করলে কত 8 হয়, আর 2 ইন্টু 2, 64 রুট ওভার 8 হাজার, 8 ইন্টু 8, 2 ইন্টু 2। রুট ওভার থাকলে কি হয়, রুট ওভার থাকলে দুটো সংখ্যা থাকলে বাইরে বেরিয়ে আসলে একটা সংখ্যা হয়ে যায়। এখানে দুটো 2 আছে, বাইরে বেরিয়ে আসলে একটা হয়ে যায়, তাহলে 16। দেখো বড় সংখ্যাটা 16। এবার যদি ছোটো সংখ্যাটা বের করতে বলতো, তাহলে 128/2। কখনো 2/128 করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 128/2 করলে রুট ওভার করতে হবে, এটা করলে 64, তা 64 রুট ওভার করলে 8, তাহলে দেখো 8 আর 16 গুণ করলে এতই আসে। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু এরকম টাইপের আসে। ঠিক আছে, আর কি একটা অঙ্ক দেখি। আচ্ছা, এটা হয়ে গেল। এখানে দেখো আবার একটা অঙ্ক দিয়েছে, দেখো দেখো দুটি সংখ্যার গুণফল, এটাও দিয়েছে। এই অঙ্কটা আমাকে কমেন্টে জানাবে, এই অঙ্কটা কমেন্টে জানাবে। ঠিক আছে, এইবার তোমাদের মৌলিক সংখ্যা বললাম, বলছে এবার মৌলিক সংখ্যাগুলো বলে দিই। মৌলিক সংখ্যা তো বললাম, এই বলছি একটা অঙ্ক দেখালাম, দেখলো 5/61। এই মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। এবার তোমাকে 5/61 মৌলিক সংখ্যা যদি বের করতে হয়, ধরো বের করতে হলো, তুমি তখন কী করবে, তোমার তখন এর ভাগ করতে হবে। এর ভাগ তাহলে কত কত দিয়ে করবে, দেখো প্রথমে 3 দিয়ে ভাগ করবে, 5/61কে 3 দিয়ে ভাগ করবে। 3 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে 1, 2, 6, তাহলে এখানে হচ্ছে হলো 8। ঠিক আছে, 24, হ্যাঁ 2, 1, 7, তাহলে 187। তারপরে এটার কী দিয়ে ভাগ যেতে, এটা 11 দিয়ে ভাগ যেতে পারে। 11 দিয়ে ভাগ করলে দেখো 1 করলে 7 আসে, 1 করলে এখানে 11 আসে, তাহলে 7/7, 1 মানে 17। তাহলে কি আসলো, যদি ভাগ করো, তুমি যদি না বুঝতে পারো আমি আবার বোঝাচ্ছি। 5/61, একে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে আসবে হলো তোমার সম্ভবত 187। একে যদি 11 দিয়ে ভাগ করো, তাহলে সম্ভবত আসবে কত, তোমার আসবে হলো 17। তা দেখো এইগুলো কিন্তু সবই মৌলিক সংখ্যা বলেছি, দেখো এদের যোগফল যোগ করে দেবে, যোগ করে যত হয় তত বলে দেবে। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি দেখি। আচ্ছা, আজকে কি এইটুকুনি রাখবো, আজকে এইটুকুনি থাকুক, ক্লাসটা বেশি বড় হলে ভালো লাগবে না। এর পরের অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমার ক্লাসটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এতগুলো অঙ্ক আছে আমি সব বুঝিয়ে দেবো। এরপরে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারটা আরও ভালো করে বোঝাবো। তোমরা যদি দেখো, আমি অবশ্যই তোমাদের কি বলবো, তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন যদি অবশ্যই আসে, আমি তোমাদের নতুন ভিডিও আরও আনবো পরে ম্যাথের। ওকে, আজকে রাখছি, তোমরা আমার স্টে টিউন থাকো আমার চ্যানেলে। ওকে, বাই।